ব্যক্তি, স্ত্রী, 3 সন্তান এবং তার শ্যালককে নৃশংসভাবে, যেটা অত্যন্ত মর্মান্তিক, মর্মন্তক। তো এটা নিয়ে আপনারা সবাই অরিড, আপনারা নিজেরাও নিজেদের মতো করে অনেক খোঁজ খবর নিচ্ছেন, আমাদেরকে হেল্প করেছেন। একইভাবে আজকে আমি সারাদিন আপনাদেরকে ডাকলাম যে আপনাদের প্রত্যেকের কিউরিসিটি আছে, যাতে আমি সবাইকে বলে দিতে পারি। এই জন্য ঘটনার পরপরে আমার 3টি টিম বাইরে কাজ করে। আমার ডিবি টিমতে চলে যায় গোপালগঞ্জে, মূল আসামি যে ফোরকান তার এলাকায়। আরেকটি টিম আমার কাপাসিয়ার, আরেকটা ছিল যে টিম, সেটা হচ্ছে আপনার ইয়েতে যশোর বেনাপোল দিয়ে বেনাপোলে যায়, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। এর মধ্যে আমরা বিভিন্ন ইয়েতে ব্লক করে দিই তার পাসপোর্ট এবং আনুষঙ্গিক, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। আমাদের কাছে একটাই ধারণা হয়েছিল যে বেনাপোল দিয়ে সে বাইরে চলে যেতে পারে, যার জন্য আমাদের জেলা পুলিশের মানে কাপাসিয়া থানার একটি দল আয়ন নেতৃত্বে ওইখানে যায়। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে। সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে ইয়েতে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথে কথা বলেছি, ওইখানে রাখছে। রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে, সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাড়া এবং ওইখানকার একজন মেম্বার সাহেব, আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। আমাদের কাছে আপডেট এই পর্যন্তই আছে। আমরা মূল আসামি ফোরকানের মোবাইলটি উদ্ধার করেছি মেহেরপুর থেকে। আর যে গাড়িতে করে সে গেছে, গাড়িটিও শনাক্ত হয়েছে। এখন সে আদৌ পদ্মা সেতু থেকে নিচে, মানে পদ্মা সেতু থেকে নিচে একজন লাফ দিয়েছে, এটা সত্য, এটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। কারণ এই ব্যক্তি যে ফোরকান, এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায় ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হতে পারবো যে সেই ব্যক্তি ফোরকান। বাট তার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ব্যক্তি ফোরকান। ধন্যবাদ আপনাদের। কোথায় আছে? বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে যে ফোরকানের লাশ পাওয়া গেছে, আসলে পাওয়া গেছে কিনা? তথ্য আপনারা দিয়েছেন কিনা? আমরা লাশটি পাই নাই। আমরা শুধু দেখছি যে এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে, বাট কোনো লাশ পাওয়া যায় না। এবং সে ওই গাড়ি থেকে নেমে কি ঝাঁপ দিয়েছে? গাড়ি থেকে নেমে সে ব্যক্তি রেখেছে, তার মোবাইলটি রেখেছে। এরপরে সে 1 থেকে 1.5 মিনিট, এটা বলতে দেন, 11 মিনিট না, ঘটনার দিন সকাল 6:45-এ। এই ঘটনার পরে আসলে মুন্সিগঞ্জ এবং তার আশপাশের যে জেলাগুলো রয়েছে, ওই সকল এলাকায় কি কোনো অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া গিয়েছে? সকল থানায় আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি যে কোথাও যদি এরকম অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় তারা যাতে আমাদেরকে জানায়। এখন পর্যন্ত কোনো থানা আমাদেরকে জানায় না। এটা তো তদন্তের অংশ, এই মুহূর্তে এটা দেওয়া যাবে না। তার মানে আপনারা কি ধারণা করতেছেন যে সে মারা গেছে ঝাঁপ দিয়ে এরকম? আমরা এখনো কিছুই ধারণা করতেছি না, যেহেতু এটা তদন্তের পর্যায়ে। আমরা ভিডিওটি বাদীকে এবং বাদীর আত্মীয় স্বজনকে দেখিয়েছি, অর্থাৎ শারমিন যে মারা গেছে তার বাবা, তার 2 ভাই এবং তার অন্যান্য আত্মীয় স্বজন, প্রায় 8-10 জনকে আমরা দেখিয়েছি। তারা এটা ধারণা করেছে। একইভাবে ফোরকানের যে ভাই জব্বার এবং ওইখানকার একজন মেম্বার সহ আরো কয়েকজনকে আমরা দেখিয়েছি, তারা ধারণা করেছে, কিন্তু কেউই কনফার্ম করতে পারে না, যেহেতু তার মুখটা দেখা যাচ্ছে না। আরেকটা জিনিস, আমাদের এই পেজে লেখা আছে যে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছে এবং রেকের ওখানে কিছু একটা রেখেছে। সেটা আমি বললাম যে সে ব্যক্তি রেখেছে, মোবাইলটি রেখেছে এবং 1.5 থেকে 2 মিনিট সে ওখানে অপেক্ষা করছে। ওটা অলরেডি আমি বলেছি। মানে এটা যদি একটু পরিষ্কার করতেন যে সে আসলে গাড়ি থেকে কিভাবে গিয়েছে এবং পদ্মা সেতুতে গাড়িটা কোথায় রেখে সে কত দূর গিয়ে পড়েছে, এটা যদি ওই গাড়িটা কোত্থেকে ভাড়া নিয়েছে এটা একটু স্পষ্ট করেন। সে গাড়িটা ভাড়া নিয়েছে ঢাকা থেকে। ব্যাগের মধ্যে মোবাইল ছিল এবং জামা কাপড়। একটা প্রশ্ন শেষ করতে পারি? না, মোবাইলও জামা করছে না, ব্যক্তি রেখেছে এবং মোবাইলটি রেখেছে। মোবাইল তো না, ব্যক্তি তো পাওয়া যায় না, মোবাইলটি পাওয়া যায়।
মানে মোবাইলটা যে নিয়ে গেছে বাসের একজন হেল্পার, সে বাস থেকে দেখছে, দেখার পরে বাস স্থানে সে নিয়ে গেছে। না, এখানে বিষয়টা পরিষ্কার না, একটু যদি বলতে যে সে আসলে কোন গাড়ি দিয়ে গিয়েছিল, সেই গাড়িটা তো আপনারা শনাক্ত করেছেন, মানে এই হিস্ট্রিটা যদি একটু বলতেন। কাপাসিয়া হত্যাকাণ্ড ঘটিয়ে তারপরে কি কয়টার সময় ঘটনা ঘটেছে? গাড়িটি সে সকালে পল্টন থেকে ভাড়া করে রেন্টে কার থেকে, এরপরে সে গিয়ে পদ্মা সেতু, আমরা ভিডিও ফুটেজে যেটা দেখতেছি, সে গাড়িটি দাঁড় করিয়েছে এবং সে নেমে গেছে, পরে সে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি চলে গেছে। মোবাইলটা কি উদ্ধার আছে আপনাদের? হ্যাঁ, মোবাইল উদ্ধার। আরেকটি বিষয় একটু ক্লিয়ার হলো না, সেটা হচ্ছে যে সে তো কাপাসিয়া হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু আপনারা বলতেছেন পল্টন থেকে গায়, কাপাসিয়া থেকে কিভাবে সে পল্টনে গেল? সেটা আমরা পাই না, সেটা সে ইয়ে করে সে নিজের মতো চলে গেছে। সেটা কোনো তথ্য পাননি এখন। এটা তো আমরা জানি না, এটা তো ও হ্যাঁ? ড্রাইভারকে কি আপনারা জিজ্ঞাসাবাদ ড্রাইভারকে জিজ্ঞাসা করেছি। মানে সে কিভাবে মানে আপনারা যে সে ড্রাইভারকে বলেছে যে- একজনে প্রশ্ন করে। সে ড্রাইভারকে এই জুবাই, সে ড্রাইভার তার এক আত্মীয় মারা গেছে, সে যাবে এটা বলে সে গাড়ি ভাড়া নিয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় যে ড্রাইভারকে কি তার ছবিটা নিশ্চিত করতে পেরেছেন কিনা যে সে এই না 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 না, এটা নিশ্চিত করতে পারবে না। আচ্ছা, আমরা জানি ঢাকা থেকে যদি গাড়ি ভাড়া নেয় তো তার ভোটার আইডি কার্ড এবং কিছু শনাক্ত কিছু পরিচয় লাগে স্যার, নাহলে সহজে ওরা বাইরে যায় না, ঢাকার বাইরে। আর তাছাড়া এরকম কোনো কিছু ওই যে ভাড়া নিচ্ছে মানে কি হয়েছিল, কি হলো, পদ্মা সেতুতে কেউ নামার কোনো ইয়ে নাই। শিওর কিনা এটা স্যার ফোরকান, এটা শিওর কিনা এই জিনিসটা কি বলছেন আপনারা শুনেন না কেন? আপনারা বলছে তো উনি। না না না, এটা আমরা শিওর না। এই জিনিসটা একদম মিটার থেকে আবার বলবো দেখি মোবাইলটা আগে ফোরকান, এটা শিওর। হ্যাঁ, এটা শিওর, এটা শিওর। মানে পদ্মা সেতু উদ্ধার হলে জিনিসটা একদম যে আমরা আমাদের ঘটনার পরপরই 3টি টিম বাইরে অভিযানে নামে। আমার ডিবি টিমটি যায় গোপালগঞ্জে এবং আমার থানার যে জেলা পুলিশের টিমটি আয়োর নেতৃত্বে সেটি চলে যায় বেনাপোলে, যে সে যাতে বাইরে পালিয়ে যেতে না পারে ওইখান থেকে। আর মোবাইলটা তো আমরা ট্র্যাক করতেই ছিলাম। এই মোবাইলটা আমরা উদ্ধার করি মেহেরপুর থেকে একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে যখন আমরা জিজ্ঞাসা করি, সে তখন জানায় যে এটা আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমার টিম পদ্মা সেতুতে আসে এবং ওইখানে পদ্মা সেতুর যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা সেগুলো নিয়ে বসি। এইটা চেক করে তখন আমরা দেখতে পাই যে একটি প্রাইভেট কার থেকে একজন ব্যক্তি নামছে, নামা পরে তার হাতের ব্যাগটি রাখছে ইয়েতে ওই ফুটপাতের উপরে এবং তার মোবাইলটি রাখছে। 1.5 থেকে 2 মিনিট সে ওখানে অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে সে রেলিং এর উপরে উঠে এবং নদীতে ঝাঁপ দেয়। আমরা এই পর্যন্ত পেয়েছি। পরবর্তীতে এই ফুটেজটি আমরা নিহত মিসেস শারমিন, তার বাবা অর্থাৎ মামলার বাদী এবং বাদীর 2 ছেলে এবং তার আত্মীয় স্বজন 8 থেকে 10 জন, তাদেরকে আমরা এটি দেখাই। দেখানোর পরে বলি যে এই ব্যক্তি ফোরকান কিনা। তো তারা বলে যে তার মতো মনে হচ্ছে, বাট আমরা শিওর না। পোশাক দেখে কি নিশ্চিত করা? পোশাক দেখেও তারা ইয়ে করতে পারে, তারা ধারণা করতেছে, বাট শিওর না। এরপরে আমরা ফোরকানের ভাই জব্বারকে আমরা জিজ্ঞাসা করি এবং মেম্বারকে জিজ্ঞেস করি, ওইখানকার লোকাল মেম্বার এবং আরো অনেককে জিজ্ঞেস করি। তারাও বলে যে আমরা ধারণা করতেছি, বাট আমরা শিওর না। এখন আমরা দেখতেছি যে মোবাইলটি ফোরকানের, এটা নিশ্চিত, এবং এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ধাপ। আমরা সকল থানায় মেসেজ দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো লাশ না পাবো, মানে যতক্ষণ পর্যন্ত লাশ পেয়ে ডিএনএ টেস্ট না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এই ব্যক্তি ফোরকান। বাট আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের টিম এখনো আছে, যতক্ষণ পর্যন্ত সেটা যেভাবেই হোক ফোরকানকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের কাছে যেহেতু ফোরকানের ছবি আছে, আমরা যদি ওই ছবিটা প্রাইভেট কার ড্রাইভারকে দেখাই যে এই লোক জার্নি করছে কি, অলরেডি আমরা দেখিয়েছি, ছবি আমাদের কাছেও আছে, কিন্তু সে তো অল্প সময়ের জন্য দেখছে, সে ওইভাবে কমফর্ট করতে পারে। যার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে সে কি পুলিশের কাছে আটক আছে? না না না, সে আটক থাকতে হবে। সে তো গাড়ির হেল্পার। আটক মানে এই কারণে যেহেতু এমনি কি কোনো লাশ উদ্ধার থেকে এলাকায় না, এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাই না। আমরা সকল থানায় ইয়ে দিয়েছি, মেসেজ দিয়েছি, তাদের কাছ থেকে আমরা কোনো ইয়ে পাই না। ধন্যবাদ আপনাদের। 12 তারিখে কোনো লাশ উদ্ধারের তথ্য কি পেয়েছেন কিনা একটা। আরেকটা বিষয় হচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত যে ফোরকানের নাম আসতেছে, আপনারা কি এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্বিতীয় কোনো ব্যক্তির তথ্য পেয়েছেন কিনা, বা উনি একাই কি ঘটনা অন্য কোনো ব্যক্তি এর সাথে? ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত ফোরকানের নামটাই শুনতেছি এবং আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে বা যে কোনো ইয়ে দিয়ে আমরা ফোরকানকেই পাচ্ছি। আমরা দ্বিতীয় কোনো এখন পর্যন্ত আমাদের
তদন্তে ইয়ে নেই, যদিও এটা তদন্তের বিষয়, এখন এগুলো বলাটা ঠিক হবে না, তদন্ত শেষেই আমরা বলতে পারবো। ফোরকানের সাথে যে একজন ড্রাইভার ছিলেন তিনি কি আসলে তার পুরো পরিচিত ছিল কিনা নাকি না 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 পরিচিত না, সে রেন্টে কার থেকে ভাড়া করে। জি ধন্যবাদ। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আপনারা যে বিষয়টা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন, এটা আপনাদের সাথে বোঝা যাচ্ছে। পুলিশ সুপার, বিভিন্ন জায়গায় তো আরো হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে অলরেডি। আজকে শ্রীপুরে একটা অটো চালককে হত্যা করে অটো নিয়ে গেল। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটতেছে, এইগুলো যাই হোক তাকে হত্যা করেছে, এই সমস্ত গুলো আপনার কিভাবে যে দেখছেন? হঠাৎ করে গাজীপুরে হত্যাকাণ্ড বেড়ে গেছে, আপনি সেই বিষয়ে পরিস্থিতি এটা তো আপনারা বুঝতে পারতেছেন। আমরা তো মাঠে আছি, আর এই যে পাঁচটা এটা কিন্তু ডোমেস্টিক, এটা কিন্তু পারিবারিক একটা ভায়োলেন্স, হ্যাঁ পারিবারিক ভায়োলেন্স থেকে আজকে যেটা বলতেছেন সেটা নিয়েও আমরা কাজ করতেছি। আমাদের টিম মাঠে আছে, হ্যাঁ আমরা এবং এতটুকু বলে আপনাদেরকে নিশ্চয়ই, আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী আপনারা জানেন যে গাজীপুরে আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত কোনো মার্ডার কেস কিন্তু আনডিটেক্ট নাই, যে কয়টা আছে আমরা সবগুলোই কিন্তু ডিটেক্ট করেছি আলহামদুলিল্লাহ। শ্রীপুরের আজকে যে ঘটনাটা, মার্ডারটা কি মনে হচ্ছে না যে এটা কোনো ছিনতাইকারী ঘটনা? কারণ আমরা এখন তো এটা তদন্তের পর্যায়ে আছে, এখন আমরা কিছু বলতে পারতেছি না, কারণ আমাদের টিম মাঠে কাজ করতেছে। আপনার ঢুকার আগেও কিন্তু আমরা এগুলো নিয়ে প্রযুক্তি নিয়ে কাজ করতেছি। আমি নিজে কিন্তু প্রযুক্তি নিয়ে কাজ করে কিন্তু আপনাদের এখানে এসে বসেছি, আমরা কাজ করতেছি, এতটুকু বলতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে বিষয়গুলো আসলে সামাজিক যোগাযোগের মধ্যে উঠে আসছে, এই বিষয়ে কি বলবেন? এখন এই মূল্যায়ন তো আপনাদের, এই মূল্যায়ন আপনাদের। আমাদের টিম প্রতিদিন মাঠে আছে, কাজ করতেছে। আপনি চিন্তা করেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন, যে একটি ঘটনা ঘটলো শনিবারের দিন, আমার 3টি টিম মাঠে, এখানে গাজীপুর গেছে, গোপালগঞ্জ গেছে, যশোর, বেনাপোল, মেহেরপুর থেকে আমরা মোবাইল উদ্ধার করে নিয়েছি। এখান থেকে আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনারা মূল্যায়ন করেন আমাদের ডেডিকেশন, আমাদের ত্যাগ এবং আমাদের আন্তরিকতা। আমরা যদি না হইতাম, কাজ না করতাম, তাহলে একটা মোবাইল উদ্ধারের জন্য আমার একটা টিম সেই মেহেরপুর থেকে কিন্তু উদ্ধার করে নিয়ে এসেছে। আমার একটা কথা হলো, প্রতিনিয়তই তো আসলে হত্যাকাণ্ড ঘটছে এই গত কয়েকদিন, বিশেষ করে এই যে শ্রীপুরের যে ঘটনাটি আজকে ঘটেছে, এর আগেও শ্রীপুরের এই জঙ্গল থেকে একাধিক লাশ উদ্ধার করা হয়েছে, গলা কাটা এবং নৃশংসভাবে হত্যা করা হয়। ওই জায়গাটুকুতে বিশেষ করে জঙ্গলের যে এরিয়াগুলোতে আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর টহল আর টহল আছে? আমাদের যে হলো কাপাসিয়া যে একটা নৃশংস হত্যাকাণ্ড, একটা শেষ করুক না, পরে একটা বলেন, উনি বলছে তাহলে সে শেষ করুক, শেষ করতে দেন, হয়নি শেষ। দুই হাতে মোবাইল ধরে রেখেছি, যেটা হলো ভাই আমার কথাটা হলো, কাপাসিয়া যে নৃশংস হত্যাটা যে মহিলাটা মারছে, একজন পুরুষে একজন মহিলাকে এইভাবে জানালার গ্রিলে বান বেঁধে মৃত্যু নৃশংস সম্ভব দৃষ্টিতে। আর আমরা ভাবছিলাম যে আপনার এমন একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, আমরা ভাবছি শুধু মোবাইল না, পাশাপাশি যিনি যে সাথে জড়িত দুজন হয়তো আমরা তো চেষ্টা করতেছি, এই জন্যই তো ডাকছি। আমাদের তো বলেই দিলাম যে আমরা মেহেরপুর থেকে, চিন্তা করি এখান থেকে কোথায় গাজীপুর, আমরা মেহেরপুর থেকে কিন্তু মোবাইলটা উদ্ধার করে নিয়েছি। খাবারের বিষয়টা বলা হচ্ছিল যে খাবার সাথে চেতনানাশক কিংবা মাদকের একটি বোতল পাওয়া গিয়েছিল। এই যে ঘটনায় পারিবারিক কলহের যে ঘটনাটি, এটার সাথে কোনো নেশা জাতীয় দ্রব্য, এটা আমরা বলি সকল